মামা একটা সিগারেট দেন তো। এই নাও মামা। নিন, টাকা নিন। মামা কেবল দোকান খুলেছি, খুলছে টাকা নাই তো, আপনি খুরচা করে দিয়ে যান। আচ্ছা, লাগবে না, রেখে দেন। কিন্তু মামা। আরে রেখে দেন তো। আমি কি আজকে প্রথম এখান থেকে সিগারেট নিচ্ছি নাকি? পরে দরকার পড়লে নিয়ে যাব, অসুবিধা কোথায়? আচ্ছা ঠিক আছে মামা। তোকে লাইটারটা দেন তো। এই নিন। তারপর অনেক সিগারেট ধরিয়ে সোজা হাঁটতে লাগলো। ও হে, আপনাদের তো পরিচয়টাই দেওয়া হয়নি। আসেন এবার পরিচয়টা দিয়ে নেওয়া যাক। ছেলেটার নাম অনেক শিকদার। মা বাবা অনেক আদর করে ছেলেটার নাম রেখেছিল, কিন্তু এলাকার লোকজন সবাই তাকে বকাটে নামেই জানে। মারামারি, খুন খারাপি, রাহাজানি এসব যেন তার হাতের ময়লা। মারামারি খুন খারাপি করতে তার একটুও দ্বিধাবোধ লাগে না। অনেক এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। টানা 3 বছর হলে একই ক্লাসে পড়ে আছে, কোনো উন্নতি নেই। সেই বছরে 365 দিনের মধ্যে হাতে গোনা 6 থেকে 7 দিন কলেজে যায়। আজ কিভাবে যেন অনেক কলেজের দিকে যেতে লাগলো, কিন্তু তার ঘাড়ে কোনো ব্যাগ নেই, হাতে কোনো খাতা নেই, পকেটে কোনো কলম পর্যন্ত নেই। শুধু হাতে সিগারেট নিয়ে টানতে টানতে কলেজের ভিতরে যাচ্ছে। কলেজের প্রিন্সিপাল তাকে কিছু বলার সাহস পায় না, কারণ প্রিন্সিপাল তাকে অনেক ভয় পায়। একদিন তার একটা ক্লাস টিচার তাকে ক্লাসের মধ্যে কান ধরে দাঁড়িয়ে থাকতে বলেছিল, কিন্তু সে উল্টো সেই ক্লাস টিচারকে পুরো ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। যাই হোক, বাদ দেই সেসব কথা, গল্পে ফিরে আসা যাক। অনেক কলেজের ভিতরে ঢুকে তার বন্ধুদের কাছে গেল। তার বন্ধুদের কাছে গিয়ে বলল, কি রে, তোরা কেমন আছিস সবাই? আমরা তো অনেক ভালো আছি, কিন্তু তোর কোনো খোঁজ খবর নেই। সারাদিন কোথায় থাকিস কিছু তো বুঝি না। আমাদের সাথে কি তোর দেখা করতে ইচ্ছে হয় না? আর বলিস না, কলেজে আসতে মন চায় না। তো কি করতে মন চায় শুনি? আচ্ছা বাদ দে তো এসব। আজ কলেজে অনেক নতুন নতুন স্টুডেন্ট দেখছি, ব্যাপার কি? সে কি তুই কিছুই জানিস না? আজ তো বছরের প্রথম ক্লাস হবে নতুনদের। ও তাই বলি, নতুন নতুন স্টুডেন্ট কলেজে কি করছে? তুই তো কলেজে আসিস না, জানবি কি করে? আচ্ছা চল তো একটু কলেজটা ঘুরে দেখি, অনেকদিন হলো তো কলেজে আসি না। আচ্ছা ঠিক আছে চল। তারপর সবাই মিলে কলেজ ঘুরতে লাগলো। আজ কলেজের বছরের প্রথম ক্লাস হবে, আর সেটা অনেক জানে না। তাহলে আপনারা ভেবে দেখেন সে কেমন ছাত্র। তারপর সবাই মিলে ঘুরতে ঘুরতে ক্যান্টিনে গেল। ক্যান্টিনে গিয়ে সবাই মিলে বসে আছে। হঠাৎ এমন সময় কে যেন অনেকের পেছনে এসে দাঁড়িয়ে অনেককে বলল, হ্যালো, আমি আনিকা। আপনার নামটা জানতে পারি? অনেক। বাহ, দুজনের নামের মধ্যে অনেক মিল আছে তো দেখছি। আচ্ছা, আপনি কি এবার সেকেন্ড ইয়ারে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা কি বন্ধু হতে পারি? সরি, পারবো না। কেন, বন্ধু হলে সমস্যা কোথায়? এই নিয়ে আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, আপনাকে বললাম তো বন্ধু হতে পারবো না, তো কি চান এখন? আনিকা অনেক সুন্দরী একটা মেয়ে। অনেক ছেলে তার সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু সে ভুলেও কোনো ছেলেকে পাত্তা দেয় না। আজ নিজে থেকে সে একটা ছেলের সাথে বন্ধুত্ব করতে গেল, আর সেই ছেলেটা তার সাথে এমনভাবে কথা বলল, আনিকা রেগে ফেটে যাচ্ছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর আনিকা বলল, কি চাই মানে? আমি এই এলাকার চেয়ারম্যানের মেয়ে, আর আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন মানে? তো আপনার সাথে কিভাবে কথা বলতে হবে? হ্যাঁ, আমার সাথে তোমাকে বন্ধুত্ব করতে হবে। দূর, অনেকদিন পর কলেজে আসলাম, মুডটাই নষ্ট করে দিল। ধ্যাত, আর ভালো লাগে না। তাই বলে অনেক সেখান থেকে চলে গেল। আর এদিকে আনিকা ভাবতে লাগলো, ওহে চান্দু, এই এলাকার যত ছেলে আছে সবাই আমার সাথে বন্ধুত্ব করতে চায়। তুই কোন মহারাজা হ্যাঁ, যে আমার সাথে বন্ধুত্ব করতে পারবি না? ভালোই ভালোই বন্ধুত্ব করতে চাইলাম দেখে, তাই না? নিজেকে কি ভাবিস? হ্যাঁ, তুই আজকে আমার বন্ধুত্ব গ্রহণ করলি না, দেখিস একদিন তোকে আমি আমার হাজবেন্ড বানাবই। এটাই আমার চ্যালেঞ্জ। তাই বলে আনিকা তার ক্লাসের জন্য চলে গেল। আজ বছরের প্রথম দিন, তাই ক্লাসে পরিচয় পর্ব চলছে। ক্লাসের টিচার একে একে সবার পরিচয় নিল, কিন্তু অনেকের থেকে পরিচয় নিল না। এটা দেখে আনিকা অনেক অবাক হয়, কারণ সে ভাবছে ক্লাসের সবাই পরিচয় নিল, কিন্তু তার কোনো পরিচয় নিল না। এর মানে এর মধ্যে কোনো না কোনো কারণ আছে অবশ্যই। প্রথম দিন তাই বেশি ক্লাসে হলো না। পরিচয় পর্ব শেষ করে কলেজ ছুটি হয়ে গেল। কলেজ ছুটি হওয়ার পর সবাই যে যার মতো বাসায় ফিরতে লাগলো। অনেক রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ এমন সময় তার পিছন থেকে গাড়ির হর্ন শুনতে পায়। অনেকটা রেগে যায়। সে ভাবছে কে এত হর্ন দিচ্ছে। এটা ভেবে অনেক পেছন দিকে তাকায়।
পেছন দিকে তাকিয়ে দেখে গাড়ির মধ্যে একটা সুন্দরী মেয়ে বসে, কিন্তু তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। একটু পর আনিকা গাড়ির জানালা দিয়ে মাথা বের করে বলল, এই যে মিস্টার, কি সমস্যা? রাস্তার মাঝখান দিয়ে এইভাবে হেঁটে যাচ্ছেন কেন? আর মানুষ চলাচল করবে না? অনেক আনিকাকে চিনতে পারছে না, কারণ তখন কথা বলার সময় অনেক মাথা নিচু করে কথা বলছিল, তাই মুখটা দেখতে পায়নি। কি ব্যাপার, এইভাবে চুপ করে আছেন কেন? কথা বলতে জানেন না নাকি? সরি, আসলে বুঝতে পারিনি। বুঝতে পারেননি নাকি গাড়িতে সুন্দর মেয়ে দেখে লোভ সামলাতে পারেননি? এই মিস, মুখ সামলে কথা বলেন। কি মিথ্যা কি বললাম? হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখলে সব ছেলেরাই একটু একটু এমন করে, এটা বলতে হবে না। অনেক এবার কোনো কথা না বলেই সোজা হাঁটা ধরলো সেখান থেকে। আনিকা তখন আর কিছু বলল না, কারণ একদিনে বেশি কিছু করা যাবে না। আর তাই আনিকা গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে বাসায় চলে গেল। অনেক বাসায় গিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ে। এমন সময় হঠাৎ করে অনেকের ফোনটা বেজে ওঠে। হ্যালো ভাইয়া, আপনি কোথায় আছেন এখন? ওপাশ থেকে একটা মেয়ের কান্নার শব্দে কথা শুনতে পেয়ে অনেক বলল, অনিক, আমি বাসায় আছি, কিন্তু আপনি কে আর কান্না করছেন কেন? ভাইয়া, আমার অনেক বড় বিপদ হয়ে গেছে। আমি যাকে ভালোবাসতাম সে আমার সাথে প্রতারণা করেছে। আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে একটা নিস্তব্ধ বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর সেখানে সে সহ তার আরও 3-4টা বন্ধু মিলে আমাকে গণরেপ করতে চেষ্টা করেছিল, কিন্তু আমি অনেক কষ্ট করে সেখান থেকে পালিয়ে এসেছি। ওরা আমাকে খুঁজছে ভাইয়া, যদি ওরা আমাকে পায় তাহলে খুন করে ফেলবে। এখন আপনি আমাকে বাঁচাতে পারেন ভাইয়া। আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? এই তো 3 রাস্তার মোড়ে আছি। আচ্ছা, আপনি তাহলে একটা কাজ করেন, ওইখানে পশ্চিমের রাস্তা ধরে একটু সামনে গিয়ে বামে একটা বাড়ি পড়বে, সেই বাড়িতে গিয়ে আমার নাম বলবেন, তাহলে আপনাকে সেখানে আশ্রয় দেওয়া হবে। আর আমি এখনই আসতেছি। ঠিক আছে ভাইয়া। তাই বলে অনেক ফোনটা রেখে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। তারপর অনেক মেয়েটাকে নিয়ে সোজা সেই ছেলেদের কাছে যায়। তারপর সেই ছেলেদেরকে বলে, কিরে, তোরা নাকি এর সাথে অসভ্যতামি করতে চেয়েছিলি? কে বলেছে আমরা অসভ্যতামি করতে চেয়েছিলাম? আমরা তো একটু মজা করতে চাইছিলাম। আমার মনে হয় তোরা ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়ে কি বলছিস। ও বাবা, আমার ভয় করছে। তোরা কেউ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, হা হা হা। তোদের কি আমাকে দেখে ভয় হচ্ছে না? কে বে তুই? আর তুই একা এসেছিস? দেখেছিস আমরা কয়জন? আমার মনে হয় তোরা এই অনিকের নাম শুনিসনি। কি? কে? অনেক? তুই? অনেক কি এতই সস্তা জিনিস যে কিভাবে আমাদের কাছে আসবে? আচ্ছা দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। তাই বলে অনেক সবার উপর ঝাঁপিয়ে পড়ে সবাইকে একেবারে শেষ করে দিল। সবাইকে মেরে ফেলার পর অনেক মেয়েটিকে নিয়ে বাসায় চলে গেল। মেয়েটা অনেক ভয় পেয়েছিল, কিন্তু তার সাথে যে অসভ্যতামি করতে চেয়েছিল এটা ভেবে তার ভয়টাকে কাটিয়ে দিল। এরপর অনেক মেয়েটিকে তার বাসায় ড্রপ করে দিয়ে সে তার নিজের বাসায় চলে যায়। কিছুদিন পর অনেক কি যেন একটা কাজে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় গিয়ে আটকা পড়ে জ্যামের জন্য। রাস্তায় প্রচুর জ্যাম ছিল। অনেক চেষ্টা করছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য, কিন্তু জ্যামের কারণে যেতে পারছিল না। অনেক জ্যাম ছোটার অপেক্ষায় ছিল। অনেকের পাশে আনিকাও জ্যামে আটকা পড়েছে। আনিকা অনেককে লক্ষ্য করে তার সাথে কথা বলতে চাইলো, কিন্তু অনেক এখানে তাকে কোনো পাত্তা দিল না। আনিকা এবার প্রচন্ড রেগে গেল। সে ভাবছে, কিসের এত অহংকার? হ্যাঁ, আমার মতো একটা সুন্দরী মেয়ে তার সাথে কথা বলতে চায়, আর সে আমাকে কোনো পাত্তাই দেয় না। তোকে আমি শায়েস্তা করেই ছাড়বো। তোকে যদি আমি আমার বাসায় আনতে না পারি, তাহলে আমিও চেয়ারম্যানের মেয়ে নয়। আনিকা এটা ভেবে বলছে আজকে ওকে একটা শায়েস্তা করতেই হবে। তাই বলে আনিকা অনেকের পিছনে অনেক যেতে যেতে একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। নিস্তব্ধ এলাকা, ঘন জঙ্গল, তার মধ্যে কোনো বসতি ছিল না। আশেপাশে কোনো বাড়ি নেই। অনেক যেতে যেতে একটা বাড়ির সামনে গাড়ি রেখে বাড়ির ভিতরে চলে গেল। আনিকা তাই দেখে অনেকের পিছনে পিছনে গেল। আনিকা দেখতে পেল ঘরের মধ্যে একজনকে একটা চেয়ারে দড়ি দিয়ে বাঁধা, পাশে আরো কয়েকটা লোক দাঁড়িয়ে আছে। অনেক কিছুক্ষণ কি যেন বললো, তারপর হঠাৎ করে কোমর থেকে একটা চাকু বের করে সোজা লোকটার বুকের মধ্যে ঢুকিয়ে দিল। এটা দেখে আনিকা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবছে, এটা আমি কাকে দেখছি? এটা কি সেই অনেক যাকে কলেজের সবাই ভদ্র চোখে দেখে? অনেককে দেখে সবাই কত ভদ্র ভাবে, আর তার ভদ্রতার আড়ালে এমন হিংস্রতা লুকিয়ে আছে। আনিকা এতদিন অনেক নামের একটা বখাটেকে জানতো। এলাকার সবার মুখে শুনেছে সেই বখাটের নাম। শুনেছিল অনেক খারাপ একটা ছেলে। সে সারাদিন মারামারি, খুন খারাপি করে বেড়ায়।
আমি আজ যাকে দেখছি তাহলে এই সেই অনেক, যাকে সবাই বকাটে নামে জানে। আমি কোনোদিন ভাবতেও পারিনি অনেক এমন বকাটে বেরোবে। আনিকা এসব ভেবে যাচ্ছিল। আনিকা না চাইতেও তার মনের মধ্যে অনেকের জন্য ঘৃণা জমতে লাগে। আনিকা এখন অনেককে অনেক ঘৃণা করে। আনিকা সেখান থেকে সোজা তার বাসায় চলে যায়। আনিকা অনেকের এরূপ কিছুতেই মেনে নিতে পারছিল না। এর কিছুদিন পর অনেক একটা দোকানে বসে সিগারেট খাচ্ছিল। তখন তার পাশে দিয়ে হাসান যাচ্ছিল। হাসানকে দেখে অনেক বলল, কি রে, কোথায় যাস এভাবে? কেন রে, আমাকে এভাবে খোঁজার কারণ কি? কেন, তুই কিছু জানিস না? আমি আবার কি জানবো? আরে সামনে তো কলেজে অনুষ্ঠান। কলেজে কিসের অনুষ্ঠান? আরে এমনি কলেজে কুইজ প্রতিযোগিতা হয়েছিল, তারই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আর অনুষ্ঠান যেন ভালো মতো হয় সেই দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। তো ভালো কথা, তোরা কাজ করবি, অসুবিধা কোথায়? আর আমি ওইসবের ভিতরে নাই। আমার এসব একদম ভালো লাগে না। আরে আমরা তো একা সবকিছু সামলাতে পারবো না, তোকে থাকতে হবে দোস্ত। আরে তুই তো জানিস আমার ওসব ভালো লাগে না, তাহলে কেন এভাবে বলছিস? প্লিজ না করিস না, এটা আমাদের প্রেস্টিজের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, যা। তো কাকে কাকে দায়িত্ব দিয়েছে? আমাকে, সজল, রাব্বি, সুমন, রোকেন, বাপি, রাকিব, আনিকা আর তুই, আমাদের সবাইকে থাকতে হবে। আচ্ছা, এই অনিকাটা কে রে? কেন, তুই চিনিস না? আমি কি করে চিনবো? ও হ্যাঁ, তাই তো, তুই তো কলেজে যাস না, চিনবি কিভাবে? আরে এটা হলো আমাদের চেয়ারম্যান সাহেবের মেয়ে আনিকা। ও আচ্ছা, ভালো। আচ্ছা তাহলে থাক, আমি যাই। তাই বলে অনেক সেখান থেকে চলে গেল। অনেককে কেউ বোঝে না, সে কখন কি করে কেউ জানে না বা কেউ বোঝার চেষ্টা করে না। অনেকের যখন যা মন চায় তখন তাই করে, আর তাই কেউ তাকে কখনো বিরক্ত করে না। এদিকে হাসানও সেখান থেকে চলে গেল। বলে কলেজে অনুষ্ঠানের আগের দিন হাসান অনেককে ফোন করে বলল, হ্যালো দোস্ত, কোথায় তুই? এই তো বাসায় আছি। কেন রে? তাড়াতাড়ি কলেজে চলে আয়। এখন এই সময় কলেজে কেন? আরে তুই কি ভুলে গেলি কালকে কলেজে অনুষ্ঠান, তোর সবকিছু ব্যবস্থা করতে হবে না? এখনই যেতে হবে? হ্যাঁ এক্ষুনি চলে আয়, আমরা কলেজে আছি। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি আসতেছি। ফোনটা কেটে দিয়ে অনেক চলে গেল কলেজে। কলেজে গিয়ে সবাই মিলে আয়োজনের সব ব্যবস্থা করে। এরপর সবাই মিলে কাজ ভাগাভাগি করে নিল। সবাই ভাগাভাগি করে নেওয়া শেষে হাসান অনেককে বলল, আচ্ছা অনিক, তুই আর আনিকা বাজার করে নিয়ে আয়। কেন রে, আমি এখানে থাকি না? আরে যা তো, দুজনে বাজার করে নিয়ে আয়। দেখছিস তো আমরা সবাই কাজ করছি, তুই ওর সাথে যা। ওকে। তাই বলে সবাই যে যার মতো কাজে লেগে পড়লো। এদিকে অনিক এবং আনিকা একা রয়ে গেল। আনিকা অনিককে একা পেয়ে বলল, এই যে বখাটে অনেক। অনিক আনিকার মুখে তার এই নাম শুনে একটু অবাক হয়ে যায়, কারণ কলেজে কেউই তার এই নাম জানে না। কলেজের সবাই তাকে অনেক ভালো জানে। আনিকার মুখে এমন কথা শুনে অনেক তাকে বলল, এই যে মিস, আমি বখাটে না। কে বখাটে আর কে বখাটে না সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আপনি খুনি একটা, আমি সব জানি। আপনি কথায় কথায় মানুষ খুন করেন। অনেক আনিকার মুখে এমন কথা শুনে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আনিকা তাই রেখে আবারও বলল, আমি কোনো বখাটের সাথে বাজার করতে যেতে পারবো না। পারবেন না কেন? আমি যে আপনার সাথে যাব, কে জানে আপনি আমাকে খুন করবেন না বা কিডন্যাপ করে নিয়ে যাবেন না। যদি আমাকে মেরে ফেলেন তখন আমি কি করব? আর তাই আমি একটা খুনির সাথে বাজারে যেতে পারবো না। আনিকা ভয় ভয় কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। এদিকে অনিকের মনের কোনো পরিবর্তন নেই, সে যেমন ছিল তেমনই রয়ে গেল। কারণ তাকে রোজই বখাটের নাম শুনতে হয়, আজকে প্রথম না। আর তাই সে আনিকার কথায় কিছু মনে করেনি। এদিকে অনিকের উপর যেহেতু বাজারের দায়িত্ব দেওয়া হয়েছে, তাই অনেক একাই বাজার করতে চলে গেল। অপরদিকে আনিকাও কোনো একটা কাজের জন্য বেরিয়ে পড়লো। আনিকা তার বাবার গাড়ি নিয়ে কাজে বেরিয়ে পড়লো। রাস্তায় যখন আনিকা জ্যামে আটকা পড়লো, তখন আনিকার কাছে একটা ছোট মেয়ে এসে বলল, আপা ফুল নেবেন? ফুলগুলো কত করে পিস? 10 টাকা করে আপা। আচ্ছা তাহলে আমাকে 10টা ফুল দাও। এই নিন আপা। এই নাও। তাই বলে 500 টাকার নোট বের করে দিল। আপা আমার কাছে তো ভাঙটি নাই। আচ্ছা সমস্যা নাই, ওইটা তোমার কাছে রেখে দাও। ঠিক আছে আপা। তারপর মেয়েটি সেখান থেকে চলে যায়। এদিকে আনিকা সেখান থেকে চলে যায়। ঘটনাক্রমে মেয়েটি অনিকের কাছে যায়।
অনিকা সেটা লক্ষ্য করে অনিকের দিকে এগিয়ে গেল। তারপর অনিকার লক্ষ্য করলো অনেক মেয়েটিকে বলছে, কি অবস্থা রিয়া? এই তো ভাইয়া, খুব ভালো। তোমার কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো। আচ্ছা। তারপর মেয়েটিকে সব ছেলে মেয়েদের ডেকে নিয়ে আসলো যারা রাস্তায় ফুল বিক্রি করে। এটা দেখে তো আনিকা পুরো অবাক হয়ে যায়। আনিকা অবাক হয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছে। এরপর অনেক তাদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো আর সবাইকে পেট পুড়ে ইচ্ছা মতো খাওয়ালো। অনেক নিজেও পেট পুড়ে খেয়ে নিল। এরপর অনেক তাদের সাথে অনেকক্ষণ গল্প করলো। অনেক তাদের সাথে অনেকক্ষণ গল্প করার পর তাদেরকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে গেল। সেটা দেখে তো আনিকা আরো অনেক অবাক হয়। এটা সে কাকে দেখছে? এটা কি সেই অনিক যে বখাটে? এটা কি সেই অনিক যে কথায় কথায় মানুষ মেরে ফেলে? আনিকার মাথায় সব প্রশ্ন ঘোরাফেরা করছে। এরপর আনিকা চিন্তা করলো ওই বাচ্চাগুলোকে ধরে অনিকের পরিচয় জানতে হবে। এরপর আনিকা অনিককে চলে যেতে দেখে ভাবলো এবার বাচ্চাগুলোকে ধরে তার পরিচয় জানতে হবে। কথা মতো আনিকা ওই বাচ্চাগুলোর মধ্যে একটা মেয়েকে ডেকে বলল, এই বাবু শোনো, জি আপা, বলেন। এই ছেলেটাকে যে তোমাদের খাবার খাওয়ালো আবার টাকা দিল? ওহো, ওইটা ওইটা তো আমাদের অনেক ভাইয়া। ওই যে বস্তিটা দেখছেন, আমরা সবাই ওখানেই থাকি। অনেক ভাইয়া প্রায় প্রতিদিনই আমাদের কাছে আসে। অনেক ভাইয়া আমাদের খাবার কিনে দেয়, অনেক রকম খেলনা কিনে দেয়। অনেক ভাইয়া আমাদের পড়াশোনা করার জন্য একটা স্কুলের ব্যবস্থা করে দিয়েছে। আমরা সবাই সেখানেই পড়াশোনা করতে পারি। খুব ভালো তো। হ্যাঁ আপা, অনেক ভালো। কিন্তু ভাইয়াটার না অনেক কষ্ট, জানেন? তার আবার কিসের কষ্ট? আপা, ভাইয়ের মা বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাইয়া মাঝে মাঝে অনেক কান্না করে। ভাইয়ার যখন কষ্ট হয় তখন আমাদেরও অনেক কষ্ট হয়। আমি প্রায় প্রতিদিনই চুপি চুপি দেখি ভাইয়া কান্না করে। পিচি মেয়েটার মুখে অনিকের এমন কথা শুনে কখন যে আনিকার চোখ দিয়ে পানি ঝরে পড়লো সেটা সে বুঝতেও পারেনি। আনিকার অনিকের প্রতি এক অজানা ভালো লাগা কাজ করতে শুরু করে তখন থেকে। আনিকা কেমন যেন মায়ায় বন্দী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপর আনিকা সেখান থেকে চলে যায়। অনুষ্ঠানের দিন খুব সকালে আনিকা তাড়াতাড়ি করে কলেজে চলে আসে। আনিকা কলেজে এসে অনিকের জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ সময় পেরিয়ে গেল কিন্তু অনিকের কোনো দেখা নেই। এদিকে অনুষ্ঠানের সময় হয়ে যাচ্ছে কিন্তু তবুও অনিকের দেখা মিলছে না। আনিকার এখন কেমন যেন অস্থির লাগছে, কিছু ভালো লাগছে না। আনিকা ভাবছে অনিক এখনো কেন কলেজে আসলো না। এরপর আনিকা হঠাৎই হাসানকে দেখতে পায়। আনিকা হাসানকে দেখে বলল, হাসান অনেক কোথায়? সে তো অনুষ্ঠানে আসবে না, তার তো এসব অনুষ্ঠান ভালো লাগে না। যদিও অনুষ্ঠানে আসে তাহলে কিছুক্ষণ থেকেই চলে যাবে। আচ্ছা, তুমিও কি একটু আসতে বলো না? ওকে বলেও কোনো লাভ হবে না, ও আসবেই না। এটা শুনেই আনিকার অনেক মন খারাপ হয়ে যায়। সে ভেবেছিল আজকে অনিকের কাছে মাপ চাইবে কালকের ব্যবহারের জন্য, কিন্তু আজকে তার কোনো পাত্তা নেই। আর আনিকার এসব ভেবে কোনো লাভ নেই, কারণ অনিক তাকে একদমই পাত্তাই দেয় না। এরপর খুব ভালো করে অনুষ্ঠানটা শেষ হয়ে যায়। অনুষ্ঠান শেষে আনিকা হাসানের কাছ থেকে অনিকের মোবাইল নাম্বারটা নেয়। এরপর আনিকা ভাবে তার পরিচয় গোপন করে অনিকের সাথে ফোনে কথা বলবে। কথা মতো আনিকা বাসায় গিয়ে রাতে অনিকের ফোনে কল করে। অনিক তার ফোনে আননোন নাম্বার দেখে একটু অবাক হয়ে যায়। তারপর সে ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করে অনেক বলতে লাগলো, হ্যালো, কে বলছেন? আমি তোমার স্বপ্নের রানী বলছি। কেমন আছো আমার স্বপ্নের রাজকুমার? ওই কে আপনি? আর এসব কি ফালতু কথা বলছেন? আমি ফালতু কথা বলছি না গো, আমি তোমার রানী বলছি। তুমি আমাকে চিনতে পারছো না? সরি, আমি আপনাকে চিনতে পারছি না। আপনার পরিচয়টা দেন, না হলে আমি ফোনটা রাখলাম। আরে সত্যি বলছি, আমি তোমার রাজকুমারী। কেন আমাকে চিনতে পারছো না তুমি? শোনেন, আমার ফাইজলামো করার সময় নেই। যদি কিছু বলার থাকে সরাসরি বলে ফেলেন, আর না হলে ফোনটা রেখে দিলাম। আরে আরে, এত রাগ করো কেন? রাগলে কিন্তু তোমায় একটুও ভালো দেখায় না। ছেলেদের রাগ করা মানায় না, উল্টো মেয়েরা রাগ করবে আর ছেলেরা মেয়েদের রাগ ভাঙাবে। এই মিস, শুনেন, আপনার ফালতু বকবক শোনার সময় আমার নেই। বাই, আর ফোন দিবেন না। হ্যালো অনিক, এই অনিক, হ্যালো।
যা, ফোনটা কেটে দিয়েছে। অনিকা এবার বেশ রেগে গেল। আনিকা অনেকের কাছে কোনোভাবেই পাত্তা পাচ্ছে না, না সামনাসামনি না পরিচয় গোপন রেখে। এবার সে কি করবে কিছুই বুঝতে পারছে না। আনিকা এবার ভাবলো তার আসল পরিচয় দিয়ে কথা বলার চেষ্টা করবে, যা হবার হবে দেখা যাবে। এটা ভেবে আনিকা আবার ফোন করলো। কি ব্যাপার, আপনি আবার ফোন করছেন মানে? আরে অনিক, তুমি আমাকে চিনতে পারলে না? আমি আনিকা। কোন আনিকা? তুমি কয়টা আনিকাকে চেনো? হ্যাঁ, সরি, ভালো করে পরিচয় দেন, না হলে কথা বলবো না। আরে কথায় কথায় এত রাগ করো কেন? হ্যাঁ, আর আমি চেয়ারম্যানের মেয়ে, আমার কণ্ঠ শুনে আমাকে চিনতে পারছো না? সরি, আপনাকে চেনার জন্য আমি বসে নেই। কি বলার জন্য ফোন করেছেন সেটা বলেন। আনিকা অনেকের মুখে এমন কথা শুনে অনেক রেগে যায়। আনিকা মনে মনে ভাবছে, কিসের এত ভাব? হ্যাঁ, নিজে থেকে কথা বলতে গিয়েছি, এর জন্য তার এত অহংকার দেখাতে হবে? আমার সাথে একটু ভালো করে কথা বললে কি হয়? হ্যাঁ, কি হলো, আপনি কিছু বলবেন নাকি আমি ফোনটা রেখে দেব? আরে ফোনটা রাখবে কেন? কথা বলার জন্য ফোন দিছি না? তাহলে চুপ করে আছেন কেন? যা বলার তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। আচ্ছা, কালকে একটু কলেজে আসতে পারবে? না, কালকে একটু কাজ আছে, কাল কলেজে যেতে পারবো না। আচ্ছা, তাহলে অন্য কোথাও দেখা করতে পারবে? না, আমার হাতে একদম সময় নেই, আমি কারোর সাথে দেখা করতে পারবো না। বাই, কাজ করছে, এখন ডিস্টার্ব করবেন না। তাই বলে অনেক ফোনটা কেটে দিল। এরপর অনেক তার কাজে লেগে পড়লো। অপরদিকে আনিকা তো পুরাই রেগে শেষ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আনিকা এখন যদি অনেকের সামনে পেত তাহলে তাকে লবণ ঝাল ছাড়াই কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলতো। আনিকা রেগে বোম হয়ে আছে। এদিকে পরের দিন সকালে চেয়ারম্যানের গোডাউনে এক ট্রাক সরকারি অনুদানের চাল আসবে, যা গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার কথা, কিন্তু চেয়ারম্যান সেগুলো আত্মসাৎ করে। আর তাই জন্য পরের দিন সকালে অনেক এবং তার লোকজন গিয়ে রাস্তার মাঝখান থেকে অনুদানের গাড়ি লুটপাট করে নিয়ে যায়। এরপর সেই অনুদানগুলো এলাকার সব গরিব অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেয়। অপরদিকে চেয়ারম্যান যখন এই খবরটা জানতে পারে তখন পুলিশের ফোর্স পাঠিয়ে অনেককে গ্রেপ্তার করায়। এ নিয়ে অনেককে অনেকবার চেয়ারম্যান সাহেব পুলিশে দিয়ে গ্রেপ্তার করায়, কিন্তু বরাবরই সে কোনো না কোনোভাবে জেলখানা থেকে বেরিয়ে আসে। কিন্তু এইবার একটু জটিলভাবে অনেককে গ্রেপ্তার করায়। পুলিশ তাকে জেলখানায় নিয়ে গিয়ে ইচ্ছে মতো মারতে শুরু করে। তার কাছ থেকে অনুদানের ট্রাক কোথায় রাখা হয়েছে সেটা জানতে চায়, কিন্তু সে কিছুতেই বলে না। এদিকে অনেকক্ষণ পর চেয়ারম্যান থানায় এসে অনেকের কাছে গিয়ে বলল, কি রে, কেমন লাগছে মার খেতে? তোর লজ্জা করে না বারবার আমার সাথে এভাবে পাঙ্গা নিতে? আর কতবার জেলে আসতে চাস? আমিও তো বলি চেয়ারম্যান সাহেব, আর কত আমাকে এসব পুলিশ দিয়ে গ্রেফতার করাবেন? সেই তো কিছুক্ষণ পর চলে যাব। অনেক ভালোই ভালোই বলছি, আমার অনুদানের চালের ট্র্যাক কোথায় রেখেছিস বলে দে, না হলে কিন্তু তুই আজকে জেলখানার মধ্যেই শেষ হয়ে যাবি। আমিও দেখতে চাই কেমন আমাকে এই চার দেয়ালের মধ্যে বন্দি রাখতে পারেন। ওরে ইচ্ছে মতো পিটান, যতক্ষণ পর্যন্ত অনুদানের ট্র্যাকের কোথায় রেখেছে না বলবে ততক্ষণ মারতেই থাকবেন। যদি মরে যায় সেই ব্যবস্থা আমি দেখব। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনাকে সেটা চিন্তা করতে হবে না, আপনি এখন যান, আমি দেখছি ব্যাপারটা। তারপর চেয়ারম্যান সাহেব থানা থেকে চলে গেল। এদিকে পুলিশ ইন্সপেক্টর অনেককে মারতে শুরু করলো আবারও। অনেকে অনেকক্ষণ ধরে মেরে যাচ্ছিল, কিন্তু অনেকের মুখ থেকে একটা কথা বের করতে পারেনি। চালের ট্রাক কোথায় রেখেছে কেউ জানে না। অনেক যে চালগুলো গরিব অসহায় মানুষদের মাঝে বিতরণ করে দিয়েছে সেটা কেউ জানে না। কিছুক্ষণ পর হঠাৎ করে থানার সামনে অনেকগুলো গাড়ির সাউন্ড। ইন্সপেক্টর দেখার জন্য জেলখানার ভেতর থেকে বাইরে বের হতে দেখে কমিশনার সাহেব থানার ভিতরে ঢুকছে। কমিশনারকে দেখে ইন্সপেক্টর স্যালুট করলো। আরে রাখো তোমার স্যালুট। অনেক কোথায়? স্যার সে তো ভেতরে আছে, ওকে অনেক মারলাম স্যার, কিন্তু ওর মুখ থেকে কোনো শব্দ বের করতে পারলাম না। কি, তুমি ওকে মেরেছো? তুমি কার পারমিশনে ওকে গ্রেফতার করে এনেছো? হ্যাঁ, গ্রেফতার করেছো তো করেছো, আবার মেরেওছো। তোমার সাহস হলো কিভাবে আমার পারমিশন ছাড়া এসব কাজ করতে? স্যার চেয়ারম্যান সাহেব তার নামে মামলা করেছে, আমি কি করব? আর সে তো একটা বখাটে, কিন্তু স্যার আপনি তার হয়ে কথা বলছেন, বুঝলাম না। তোমাকে এত কথা কে বুঝতে বলেছে? হ্যাঁ, তাড়াতাড়ি ওকে জেলখানা থেকে বের করো। আর এই নাও তোমার ট্রান্সফার পেপার, তোমাকে রংপুরে ট্রান্সফার করা হলো। স্যার কিছুই বুঝলাম না, আমার অপরাধটা কি? তুমি অনেককে গ্রেফতার করে গেছো, এটাই তোমার অপরাধ। তোমাকে নতুন ভেবে এখানে পোস্টিং দিয়েছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি
তুমি এমন একটা কাজ করবে, তুমি তাড়াতাড়ি ওকে হাজত থেকে বের করে আনো। ঠিক আছে স্যার, দারোগা সাহেব ওকে বের করে নিয়ে আসেন। জি স্যার, আনছি। এরপর অনেককে হাজত থেকে বের করে আনা হলো। কমিশনার সাহেব অনেককে দেখে বলল, সরি অনেক, ও এখানে নতুন এসেছে, তাই তোমার ব্যাপারে কিছু জানে না। তুমি প্লিজ কিছু মনে করো না, আর তুমি এখন আসতে পারো। প্লিজ কারো উপর রাগ করে থেকো না। ঠিক আছে স্যার, মাঝে মাঝে থানার আবহাওয়া শরীরে না লাগলে ভালো লাগে না। তুমি যেসব কি বলো না। আচ্ছা বাসায় যাও, পরে কথা হবে তোমার সাথে। ঠিক আছে স্যার, আসছি তাহলে। ইন্সপেক্টর সাহেব, কি বুঝলেন না? জেনে শুনে কাউকে গ্রেফতার করতে নেই, বুঝেছেন? ইন্সপেক্টরের শরীর রাগে ফেটে যাচ্ছে অনেকের হাসি দেখে। একে তো তাকে চেয়ারম্যানের কথা গ্রেফতার করে এনেছে, তারপর তাকে গ্রেফতার করার জন্য ট্রান্সফার হতে হলো, আবার সে তাকে নিয়ে মজা করছে। এদিকে অনেক থানা থেকে বাসায় চলে যায়, কমিশনারও থানা থেকে চলে যায়। কমিশনার সাহেব থানা থেকে চলে যাওয়ার পর ইন্সপেক্টর দারোগাকে বলল, আচ্ছা দারোগা সাহেব, ও এমন কে যে কমিশনার সাহেব এসে আমার সাথে এমন আচরণ করলো? স্যার, ও হচ্ছে অনেক, আমাদের অনেক। সে বখাটে হলেও সেটা শুধু সমাজের দুর্নীতিকারীদের জন্য, আমাদের মতো গরিবদের জন্য সে দেবদূত। সে সব সময় আমাদের মতো গরিবের পাশে দাঁড়ায়। আমাদের যে কোনো সমস্যা হলে সেটা সে সমাধান করে দেয়। আর সমাজে খারাপ কাজ বন্ধ করার জন্য তাকে এই বাজে পথে আসতে হয়েছে। আর সে এমন কাজ করে বলে সমাজের চোখে সে খারাপ, কিন্তু আমরা জানি স্যার, অনেক অনেক ভালো একটা ছেলে। তার মনটা অনেক নরম, সব কিছু ঠিক আছে, কিন্তু একটাই কষ্ট জানেন, ওর বাবা মা ওকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছে। এরপর থেকে ছেলেটা সমাজের চোখে বেশি খারাপ হয়ে গেছে। সমাজের দুর্নীতিবাজরা তার নামে প্রায় মামলা করে, যার জন্য তাকে প্রায় থানায় আসতে হয়, কিন্তু তাকে কেউ থানায় আটকে রাখতে পারে না। সব কিছু ঠিক আছে, কিন্তু আমাকে ট্রান্সফার করানো হলো কেন সেটা জানতে পারি? আপনি তাকে মেরেছেন। আপনার সব থেকে বড় ভুল এটাই যে আপনি চেয়ারম্যানের কথাই তাকে মেরেছেন। এই সামান্য ভুলে কমিশনার স্যার আমাকে এমন শাস্তি দেবেন? কমিশনার স্যারকে আপনি চেনেন না, আমরা চিনি। কমিশনার সাহেব অনেককে অনেক ভালোবাসে, কারণ অনেক কমিশনার স্যারের জীবন বাঁচিয়েছিল। ও আচ্ছা। এরপর আর কি, ইন্সপেক্টর নিজের মনকে মানিয়ে নিয়ে বাসায় চলে যায়। অপরদিকে অনেক বাসায় গিয়ে রেস্ট নেয়। রাত্রে হঠাৎই অনেকের ফোনে রং নাম্বার থেকে কল আসলো। অনেক ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। কি ব্যাপার, কে আপনি? আর এভাবে কান্না করছেন কেন? অনেক, আমি আনিকা। কোন আনিকা? দেখো অনেক, আমি এখন মজা করার মুডে নাই। বাবাকে কারা যেন ধরে নিয়ে গিয়েছে। আপনার বাবাকে কেউ ধরে নিয়ে গেছে মানে? আরে তুমি আমাকে এখনো চিনতে পারলে না? আমি চেয়ারম্যানের মেয়ে। বাবাকে একটু আগে কিছু গুন্ডারা এসে তুলে নিয়ে গেছে। আমরা এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি একটা কিছু করো প্লিজ অনেক, প্লিজ তুমি কিছু একটা করো। তাই বলে ফোনটা রেখে দেয়। এরপর অনেক বেরিয়ে পড়ে চেয়ারম্যানকে খুঁজতে। অনেক সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারে চেয়ারম্যানকে একটা গোডাউনে আটকে রাখা হয়েছে। তারপর অনেক সেখানে গিয়ে দেখলো কিছু ছেলে পেলে চেয়ারম্যান সাহেবকে বেঁধে রেখেছে। অনেক তাদের কাছে গিয়ে বলল, কি রে, তোরা চেয়ারম্যান সাহেবকে ধরে এনেছিস কেন? ভাই, এটা আমাদের নিজেদের ব্যাপার, প্লিজ আপনি এর ভিতরে আসবেন না। আমি এর ভিতরে আসবো না মানে? তোরা তাকে কেন ধরে এনেছিস সেটা বল। ভাই, সে আমাদের এলাকায় ঠিকভাবে চলতে দেয় না, আমাদের ব্যবসায় হাত দিচ্ছে। তোরা খারাপ কাজ করিস তো তোদের বাধা দেবে না? ভাই আপনি প্লিজ এখান থেকে যান, না হলে কিন্তু আমরা আপনাকে যে সম্মানটা দিচ্ছি সেই সম্মানটা পাবেন না। কি করবি তোরা? আরে এত কথা বলার কি আছে, মেরে দেই ওকে। তুই কে রে যে তোকে দেখে ভয় পেতে হবে? তারপর সেখানে মারামারি শুরু হয়ে যায়। অনেক এসব ব্যাপারে প্রফেশনাল, তাই সে সবাইকে মেরে সেখান থেকে চেয়ারম্যান সাহেবকে উদ্ধার করে নিয়ে আসে। চেয়ারম্যান সাহেব অনেকের এমন আচরণে অনেক অবাক হয়, কারণ সে ভাবছে যাকে সে এলাকার পকেটে নেমে জানে, যার বিরুদ্ধে অনেকবার অ্যাকশন নিয়েছে, অনেকবার জেল হাজতে পাঠিয়েছে, সে তাকে বাঁচাবে এটা কখনো আশা করেনি। চেয়ারম্যান সাহেব অনেকে বলল, অনেক, আমি সত্যি কখনো ভাবতে পারিনি তুমি আমাকে কখনো এভাবে সাহায্য করবে। আমি তোমার বিরুদ্ধে এত অ্যাকশন নিলাম,
বিশেষ করে তোমাকে আজ গ্রেপ্তার করে যে মার খাওয়ালাম, তারপরেও যে তুমি আমাকে এখানে বাঁচাতে আসবে, এটা আমি ভাবতেই পারছি না। তুমি আমাকে মাফ করে দিও অনেক। তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি আমি। আরে চেয়ারম্যান সাহেব, কি বলছেন এসব কথা বাদ দেন তো। আপনি যদি জনগণের দিকে একটু নজর দেন, গরিব অসহায়দের সাহায্য করেন, তাহলে তো আমাকে এসব কাজ করতে হয় না। তুমি কোনো চিন্তা করো না অনেক। এখন থেকে আমরা এলাকার গরিব অসহায় বড়লোক সবাইকে এক চোখে দেখব এবং সবাইকে সম্মান সাহায্য করব। নিজে কোনো জিনিস অত্যসক্তি করব না। যদি মানে তাহলে তো ভালোই, আর না হলে আমাকে আবারও খারাপ হতে হবে। না অনেক, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। এবার থেকে যা করার আমি নিজেই করব। আচ্ছা ঠিক আছে। এরপর অনেক চেয়ারম্যান সাহেবকে বাসায় পৌঁছে দেয়। তারপর সে তার নিজের বাসায় চলে যায়। চেয়ারম্যান সাহেব এরপর থেকে একদম ভালো হয়ে যায়। সে গরিব অসহায় মানুষদের সাহায্য করতে শুরু করে। এলাকার মধ্যে কোনো ধরনের প্রতারণা হতে দেন না। অনেক বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে হঠাৎই তার ফোন বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? আমি আনিকা। কোন আনিকা বলছেন? কোন আনিকা ফোন করার কথা ছিল শুনি। ও আপনি? সরি, চিনতে পারিনি। তুমি কি নিজেকে কি ভাবো? তোমার সাথে যতবারই কথা বলতে চাই ততবারই আমাকে অ্যাভয়েড করো। দেখো, সত্যি আমি তোমাকে চিনতে পারিনি। হয়েছে, আর মিথ্যা কথা বলা লাগবে না। আচ্ছা, এখন ফোনটা রাখছি, ঘুমাবো। তাই বলে অনেক ফোনটা কেটে দেয়। এদিকে আনিকা আবার ফোন দিল, কিন্তু ফোনটা রিসিভ হলো না। একসময় অনেক বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে রাখলো। আনিকা সেটা দেখে আবারও রেগে বোম হয়ে গেল। আনিকা ভাবছে এবার সে কিছু একটা করবেই। আনিকাকে ইগনোর করে সে। এত বড় সাহস তার! সকাল 11টা বাজে। অন্তর রাস্তা দিয়ে হাঁটছে। এমন সময় আনিকার সামনে এসে অন্তরের রাস্তা ঘিরে ধরে। গল্পের মধ্যে হিরো হিরোইন দুজনের নাম প্রায় একই হওয়ার কারণে আপনাদের গল্পটি পড়তে একটু সমস্যা হচ্ছে, আর তাই গল্পের মধ্যে হিরোর নাম চেঞ্জ করে দিলাম। আনিকাকে রাস্তা দিয়ে ঘিরে ধরে দেখে অন্তর বলল, কি ব্যাপার, রাস্তা ঘিরে ধরলে কেন? সকালে তুমি ওইভাবে আমার কলটা কেটে দিলে কেন? আর তোমার ফোনটাই বা বন্ধ করে রেখেছো কেন? ঘুম ছিলাম, তাই ফোনটা কেটে দিয়েছি। তাহলে ফোনটা বন্ধ করে রেখেছিলে কেন? আমার ইচ্ছা হয়েছে, তাই ফোন বন্ধ করে রাখছি। তোমার কোনো সমস্যা? অনেক সমস্যা। কি সমস্যা শুনি? কি সমস্যা দেখবে, তারাও দেখাচ্ছি। এই বলে আনিকা অন্তরের মাথা ধরে অন্তরের ঠোঁটের সাথে আনিকা ঠোঁট এক করে দিল। অন্তর কিছু বুঝে ওঠার আগেই এই সব কিছু হয়ে গেল। পাশে থেকে সব মানুষ এই দৃশ্যটি ভালোই উপভোগ করছিল, কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হলো না। অন্তর এক ছটকাতে অনিকার থেকে নিজেকে আলাদা করে নিল। অন্তর এক প্রকার লজ্জিত হলো। তারপর অন্তর মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। আনিকা সেখানে দাঁড়িয়ে থাকে। অন্তর এদিকে ভাবছে, আমি তো অনেক বড় একটা বখাটে ছেলে, কিন্তু আনিকা তো দেখছি আমার থেকেও অনেক বেশি বখাটে। অন্তরকে প্রেমে ফেলবো আমি। তুই আমার বন্ধুত্ব গ্রহণ করিসনি। জীবনে যদি বিয়ে করতে হয় তাহলে তোকে করব, কথাটা যেন মাথায় রাখিস অন্তর। সেদিন বিকালের কথা। অন্তর দোকানে বসে সিগারেট টানছে। এমন সময় আনিকা কোথায় থেকে যেন এসে অন্তরের মুখ থেকে সিগারেটটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। এটা দেখে অন্তর অনেকটা ক্ষিপ্ত হয়ে বলল, এটা কি হলো আনিকা? হয়েছে, বেশ হয়েছে। তোমার সিগারেট খাওয়া যাবে না। কেন, আমি কি তোমার বাপের টাকায় সিগারেট খাচ্ছি? না, তবে আমার স্বামীর টাকায় খাচ্ছ। মানে কি? মানে বুঝবে না, আর তোমাকে এত কিছু বুঝতেও হবে না। শুধু এইটুকু জেনে রাখো, আজ থেকে সিগারেট খাওয়া যাবে না, ব্যাস। ধ্যাত, এই যে বখাটে অন্তর, সমস্যা কি? অন্তর এবার চুপসে গেল, কারণ এইটা তার একমাত্র দুর্বলতা, যেখানে আনিকা টাচ করেছে। অন্তর স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। তাই দেখে আনিকা বলল, যেটা বলছি সেটাই করতে হবে, ওকে? দেখো আনিকা, দয়া করে আর আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। অবশ্যই করব। তোমাকে যদি ডিস্টার্ব না করি তাহলে কাকে করব শুনি? তাই বলে একটা মিষ্টি হাসি দিয়ে আনিকা সেখান থেকে চলে গেল। আনিকাকে অন্তর পছন্দ করে ঠিকই, কিন্তু অন্তর তার খারাপ জীবনের সাথে আনিকাকে জড়াতে চায় না। অন্তর চায় না তার এই অবহেলিত, কলঙ্কিত আর বকাটে নামক জীবনের সাথে আনিকার জীবনটা জড়িয়ে যায়। আর তাই হয়তো অন্তর সবসময় আনিকাকে এড়িয়ে চলে। যেহেতু আনিকা কিছুতেই তার কথা বুঝতে চাইছে না, তাই অন্তর ভাবলো আনিকাকে সবকিছু বুঝিয়ে বলবে। সেজন্য অন্তর তখনই আনিকাকে ফোন দেয়। হ্যালো আনিকা। আজ সূর্য কোন দিকে উঠেছে মিস্টার অন্তর? আমাকে ফোন দিয়েছে?
কাল কলেজে তাড়াতাড়ি আসবে, তোমার সাথে কিছু কথা আছে। ওকে ঠিক আছে। এরপর অন্তর ফোনটা কেটে দিল। এদিকে আনিকা ভাবছে অন্তর হয়তো কাল তাকে প্রপোজ করবে, আর তাই সে অধীর আগ্রহ নিয়ে কালকের দিনটার জন্য অপেক্ষা করতে থাকলো। পরের দিন কলেজে আনিকা অনেক আগে এসে অন্তরের জন্য ওই দিকটায় বসে অপেক্ষা করছে, কিন্তু অন্তরের কোনো খোঁজ নেই। এখনো অন্তর আসেনি। কিছুক্ষণ পর অন্তর আসলো, আনিকা সেদিকে খেয়াল করেনি। অন্তর এসে আবার রীতিমতো আনিকার উপর ক্রাশ খেলো, কারণ আনিকা আজ নীল শাড়ি পরেছে, হাতে কাচের চুড়ি, চোখের কাজল দিয়েছে, আর কপালের ছোট্ট একটা টিপ, একেবারে মায়ায় ভরা মুখ। যদিও আনিকা অন্তরের উপস্থিতি টের পায় নাই, পরক্ষণে আনিকা বুঝতে পারলো অন্তর এসেছে। অন্তরের দিকে তাকিয়ে সেও অবাক হলো, কারণ অন্তর তার দিকে এক পলকে তাকিয়ে আছে। পরে আনিকার কথায় অন্তর নিজেকে হারিয়ে যাওয়ার কল্পনা থেকে ফিরে পায়। এরপর আনিকা বলল, এই যে হ্যালো, কি দেখছেন এভাবে? এই যে অন্তর, কি হয়েছে তোমার? কই কিছু না তো। তাহলে এইভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এমনি। আচ্ছা, তুমি কি যেন বলবে বলে ডেকেছিলে? বলবো তো। দেখো আনিকা, আমি তোমাকে ভালো। এই অন্তর এগুলো কি বলছে? সে তো এগুলো বলতে আসেনি। অন্তর বলো, তুমি আমাকে কি? না দেখো আনিকা, আমি আসলে তোমাকে কিছু বলতে এসেছি। সেটা তো আমি জানি, কিন্তু কি বলার জন্য ডেকেছো তা তো বলবে। আনিকা আসলে আমি। অন্তরের কথা আবারও আটকা পড়ে যায়। অন্তর কোনোদিন কোনো কথাই বাঁধেনি, কিন্তু আজ সে কেন যেন আনিকার কথায় বেঁধে যাচ্ছে। অন্তর বুঝতে পারলো সে আনিকার মায়ায় জড়িয়ে পড়েছে, আর তাই সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু আনিকা পেছন থেকে দেখে অন্তরকে জড়িয়ে ধরলো। অন্তর বুঝতে পারছে তার সাথে ঠিক কি হচ্ছে, কিন্তু সেই নিজেকে ছাড়িয়ে নিল না, কারণ সেও যে আনিকাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু তারপরেও সে নিজেকে আনিকার থেকে আলাদা রাখতে চায়। তার মনটাকে সবসময় তাড়া করে বেড়ায়, কারণ সে একজন বখাটে ছেলে। সমাজে তাকে সবাই বখাটে নামে চেনে। এই কথা মনে হতেই অন্তর আনিকার থেকে নিজেকে ছাড়িয়ে নিল, আর সে আনিকাকে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই কোথায় থেকে যেন কিছু পোলাপান মিলে অন্তরকে বলছে, কি রে, সেদিন তো আমার অনুপস্থিতিতে আমার লোকজনের সাথে খুব মারামারি করলি, আজ দেখি তোর কত দম। শোনো, এখন আমি মারামারি করার মুডে নাই, প্লিজ এখন ডিস্টার্ব করিস না। কেন রে, আমাদেরকে দেখে ভয় পেয়ে গেলি? তোর মনে হয় সেদিনের কথা মনে নেই? তোর মুখে যে কাটা দাগটা এখনো কাঁচা আছে, এত তাড়াতাড়ি আমার মায়ের কথা ভুলে গেলি? হ্যাঁ না, আমি কিছুই ভুলিনি, আর তাই আজকে সব কিছু প্রতিশোধ নিতে এসেছি। তার মানে আজকে তোরা প্রস্তুত হয়ে এসেছিস? আজ তোকে খালাস করে তারপরে আমরা এখান থেকে যাব। আচ্ছা তাহলে আই দেখি কেমন পারিস। তারপর গুন্ডাদের সাথে অন্তরের মারামারি শুরু হয়ে গেল। অন্তর মারামারিতে খুব এক্সপার্ট, তাই মারামারিটা বেশ জমে উঠছে। অন্তর সবাইকে মেরে প্রায় কাহিল করে দিয়েছে। অন্তর সামনে থেকে একটা ছেলেকে মারছে, হঠাৎ করে একজন পেছন থেকে এসে অন্তরের পিঠে চাকু ঢুকিয়ে দিল। পিছন থেকে ছুরি মারলি? সাহস থাকলে সামনে থেকে মার দেখি। তাই বলে ছেলেটাকে টেনে সামনে নিয়ে এসে পিঠ থেকে চাকুটা বের করে সেটা দিয়েই ছেলেটাকে শেষ করে দিল। এরপর সে চাকু দিয়ে আরো 2-3 জনকে শেষ করলো। এটা দেখে বাকি সবাই ভয়ে পালিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর অন্তর তার পিঠে হাত দিয়ে মাটিতে বসে গেল। অন্তরের পিঠ দিয়ে অঝরে রক্ত ঝরতে লাগলো। এটা দেখে আনিকা চিৎকার করে কান্না করলো। ওই তুমি কান্না করছো কেন? তাড়াতাড়ি গাড়িটা বের করো, হাসপাতালে যেতে হবে। তুমি কেন এভাবে মারামারি করো? এসব মারামারি না করলে কি তোমার হয় না? দেখো, আজ যদি তোমার কিছু একটা হয়ে যেত, তাহলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখতাম? তুমি এসব কথা এখন বন্ধ করবে? তাড়াতাড়ি গাড়িটা বের করো, এসব আমার নিত্যদিনের খেলা। গাড়ি তো বের করবই, কিন্তু তার আগে বলো তুমি এসব কাজ ছেড়ে দিবে? এই জন্যই আমার মেয়েদের একদম পছন্দ না। এদিকে আমি মারা যাচ্ছি, ওদিকে তার বকবক শেষ হচ্ছে না। থাকো তুমি, তোমার গাড়ি আনতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। তাই বলে অন্তর তার শার্টটা খুলে পিঠে পেঁচিয়ে নিয়ে হাঁটতে শুরু করলো। এদিকে আনিকা শুধু কেঁদে যাচ্ছে। অন্তরকে হেঁটে যাওয়া দেখে আনিকা দৌড়ে গিয়ে গাড়ি স্টার্ট করলো। তারপর অন্তরের কাছে গিয়ে অন্তরকে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল। এরপর অন্তরকে নার্সরা ধরে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া গেল। এরপর ডক্টর তার চিকিৎসা শুরু করে দিল। এদিকে আনিকা থিয়েটারের বাইরে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে। আনিকার কান্না যেন আজ থামার নয়। আনিকা ভাবছে, আজ যদি অন্তরের কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আমি কাকে নিয়ে বাঁচতাম? যাকে ভালোবাসলাম তাকে বখাটে হতে হলো। কেন আমার সাথে এমন হয়? আমি তো চেয়েছিলাম একটা সাধারণ ছেলেকে ভালোবাসতে, যে সবকিছু ভুলে শুধু আমার দুষ্টু মিষ্টি আবদারগুলো পূরণ করবে, আর আমাকে তার পৃথিবী ভেবে সব থেকে বেশি ভালোবাসবে। আমার ভালোবাসায় কি কোনো কমতি আছে?
কেন অন্তর বাজে কাজে নিয়োজিত। অন্তর একবার সুস্থ হয়ে উঠুক, আমি ওর কাছ থেকে জেনে ছাড়বো কেন বখাটে হয়েছে। ওর বখাটে হওয়ার পেছনের কারণটা না জানা পর্যন্ত আমার শান্তি নেই। শুধু শুধু আমার চোখের জল চড়ছে, আর কিছুই ভালো লাগছে না। ডাক্তার যে কখন থিয়েটার থেকে বেরোবে। আনিকা বসে বসে কান্না করছে আর এসব ভেবে যাচ্ছে। এদিকে ডাক্তার অনেকক্ষণ চিকিৎসা করার পর থিয়েটার থেকে বেরিয়ে আসলো। ডাক্তারকে থিয়েটার থেকে বের হতে দেখে আনিকা দৌড়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার, এখন অন্তরের কি অবস্থা? ও এখন কেমন আছে? ও সুস্থ আছে তো? আরে এত ঘাবড়াবেন না, রোগী এখন বিপদমুক্ত। আমার যা করার দরকার আমি করেছি, এখন শুধু কিছুদিন বেড রেস্ট নিতে হবে। আমি কি এখন ভেতরে যেতে পারি? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে ডাক্তার। তাই বলে আনিকা অন্তরের কাছে চলে গেল। আনিকা ভিতরে গিয়ে দেখলো অন্তর বেডের উপর শুয়ে আছে, পাশে নার্স লাইন পরিবর্তন করে দিচ্ছে। আনিকা অন্তরের কাছে গিয়ে বসলো, তারপর অন্তরের হাত ধরে বলল, এখন কেমন লাগছে অন্তর? মোটামুটি ভালো। আনিকা মনে মনে যা ভেবেছিল সেসব অন্তরকে বলতে চাইলো, কিন্তু আবার পরক্ষণে ভাবলো এটা তো হাসপাতাল, এখানে ওইসব কথা বলা যাবে না। আর তাই আনিকা সেসব কথা বললো না। এদিকে নার্স স্যালাইন পরিবর্তন করে কেবিন থেকে বেরিয়ে যেতে লাগলো। এমন সময় আনিকা নার্সকে বলল, নার্স, অন্তরকে কবে বাসায় নিয়ে যাওয়া যাবে? এখন তো উনি সেফ আছেন, তাই চাইলে কাল সকালেই নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ আপনাকে। তাই বললে নার্স কেবিন থেকে বেরিয়ে গেল। এদিকে আনিকা অন্তরের সেবা করা শুরু করে দিল। সারাদিন ধরে আনিকা হাসপাতালে বসে অন্তরের যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা করে দিচ্ছে। অন্তর কি ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো সবকিছু নিজেই করছে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। তখন অন্তর আনিকাকে বলল, আনিকা, অনেক রাত হয়ে গেল, তুমি বাসায় যাও। তোমাকে এখানে রেখে আমি বাসায় যাব? হ্যাঁ বাসায় যাও, আঙ্কেল বাসায় অনেক চিন্তা করবে। কিন্তু তোমাকে একা রেখে আমি কিভাবে যাব বাসায়? আরে আমার কোনো সমস্যা হবে না, আর কোনো সমস্যা হলে নার্সরা তো আছেই, সো তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি বাসায় যাও। আচ্ছা ঠিক আছে। এরপর আনিকা বাসায় চলে গেল। এদিকে অন্তর ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে আনিকার ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যায়, আর তাই তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে হাসপাতালে ছুটে চলে যায়। হাসপাতালে এসে কেবিনে গিয়ে দেখলো অন্তর বেডে নেই। আনিকা তো অনেক চিন্তিত হয়ে গেল। এরপর আনিকা কেবিন থেকে বেরিয়ে নার্সের কাছে গিয়ে বলল, নার্স, অন্তর কোথায়? কালকের পেশেন্টটা? উনি তো সকাল সকাল চলে গেছে। আপনার কি, হ্যাঁ আপনাদের কমন সেন্স নাই? এইভাবে একটা রোগীকে হুট করে একা একা চলে যেতে দিলেন? আমরা কি করব? আমরা তো আর জোর করে রোগীকে আটকে রাখতে পারবো না। হয়েছে হয়েছে, আর অজুহাত দেখাতে হবে না, থাকেন আপনি। তাই বলে ক্ষিপ্ত হয়ে আনিকা হাসপাতাল থেকে বেরিয়ে গেল। আনিকা অন্তরের বাসার ঠিকানা জানে না, তাই বাসায় যেতে পারছে না। সে এখন কি করবে বুঝতে পারছে না। আনিকা বাসায় এসে অন্তরকে একটা কল দিল। হ্যালো অন্তর, এটা কি হলো বলো তো? কোনটা কি হলো? তুমি কাউকে কিছু না জানি হসপিটাল থেকে বাসায় চলে গেলে মানে? এখন আমি সুস্থ আছি তো হাসপাতালে থেকে কি করব? হসপিটালে থেকে কি করবে মানে? ডাক্তার তোমাকে বেড রেস্ট নিতে বলেছে, তুমি হুট করে এভাবে হসপিটাল থেকে চলে যাবে? আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? তোমার জন্য কেন অপেক্ষা করব? আমার জন্য অপেক্ষা করবে না তো কার জন্য অপেক্ষা করবে? আমি কারোর জন্যই অপেক্ষা করব না। কেন অপেক্ষা করবে না কেন? আমার ইচ্ছা, তাই অপেক্ষা করব। তোমার কোনো সমস্যা? হ্যাঁ, অনেক সমস্যা। তাহলে তুমি তোমার সমস্যাগুলো নিয়ে বসে থাকো, আমার কি? অন্তর, তুমি আমার সাথে এভাবে হেয়ালি করে কথা বলছো কেন? তাহলে কিভাবে কথা বলবো বলো? আমার সাথে একটু ভালো করেও তো কথা বলতে পারো নাকি? না, আমি ভালো করে কথা বলতে পারি না। তুমি না একটা রসহীন মানুষ। হ্যাঁ আমি রসহীন মানুষ, তাতে কার কি? তোমার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করলাম আর তোমার সাথে ঝগড়া করছি। থুর, এসব ভালো লাগে না। আমার খোঁজ খবর কে নিতে বলেছে? অন্তর। আচ্ছা হইছে, এখন বলো কেন ফোন করেছো? সকালে এভাবে হসপিটাল থেকে চলে গেলে নাস্তা করছো? হ্যাঁ নাস্তা করছি। ওষুধগুলো ঠিকমতো খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আচ্ছা অন্তর, কাল কি বলার জন্য আমাকে ডেকেছিলে বললে না তো? ওই তো আমি তোমাকে বলতে চেয়েছিলাম, আমি তোমাকে। আবারও অন্তর কোথাও বেঁধে যাচ্ছে।
অন্তর কি বলতে চাচ্ছে আর কি বলছে কিছুই বুঝতে পারছে না। অন্তর আনিকাকে যে কথা বলার জন্য কালকে কলেজে ডেকেছিল সেটা সে কিছুতেই বলতে পারছে না। কি করে বলবে কিছুতেই বুঝতে পারছে না। বারবার কোথায় যেন বাধে যাচ্ছে অন্তরের, আর তাই অন্তর কলটা কেটে দিল। আনিকা কিছুই বুঝতে পারছিল না অন্তরের মনে কি চলছে। অন্তর কি বলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে কোনোটাই মাথায় ঢুকছে না। আনিকা চুপ করে বসে রইল। অপরদিকে অন্তর ভাবছে যে অন্তর মানুষ খুন করতে ভয় পায় না, আজ সেই অন্তর একটা মেয়েকে সামান্য কথা বলতে পারছে না। একটা মেয়ের কাছে কথা বলতে সবকিছু উল্টে পাল্টে যাচ্ছে। অন্তর বুঝতে পারছে না তার জীবনে ঠিক কি ঘটতে চলেছে। অন্তর সবকিছু ভেবে আবারও চিন্তা করলো আনিকাকে এবার ফোন করে সবকিছু বলে দেবে। অন্তর চায় না যে তার সাথে আনিকার জীবনটা জড়িয়ে তার জীবনটাও নষ্ট করতে, কিন্তু পরক্ষণেই আবার আনিকার প্রতি মনটা আকৃষ্ট হয়ে ওঠে। রাত প্রায় 11টা। অন্তরের চোখে কোনো ঘুম নেই। এদিকে আনিকারও একই অবস্থা। অন্তর ভাবছে এখন আনিকাকে ফোন করবে, কিন্তু হঠাৎই এমন সময় আনিকার কল আসলো। তখন তুমি ওইভাবে কল কেটে দিলে কেন? না এমনি। না, তুমি এমনিতেই কল কাটুনি। সত্যি করে বলো কি হয়েছে, আর কালকে কি বলার জন্য ডেকেছিলে সেটাও বলতে হবে। দেখো আনিকা, আমি একটা বখাটে ছেলে। তুমি তারপরেও কেন আমাকে ভালোবাসতে চাচ্ছ? কেন তুমি তোমার নিজের জীবনটা নষ্ট করতে চাচ্ছ? আমি তোমাকে কিছুই দিতে পারবো না। আমি তোমার কোনো আবদার পূরণ করতে পারবো না। আর কেনই বা তুমি আমার মতো অবহেলিত কলঙ্কিত বখাটে একটা ছেলেকে ভালোবাসবে? তোমার বাবার তো কোনো কিছুরই কমতি নেই, তারপরেও তুমি কেন আমার মতো বখাটে ছেলের পিছনে পড়ে আছো? তুমি আমার থেকে দূরে থাকো আনিকা, প্লিজ। এই কথা বলার জন্য তুমি কাল আমাকে ডেকেছিলে? হুম। তাহলে কাল বললে না কেন? আচ্ছা তাহলে এবার আমার উত্তর শোনো। আমি দুনিয়ার কিচ্ছু চাই না, শুধুমাত্র তোমাকে চাই। আমি আমার বখাটে অন্তরকে অনেক ভালোবাসি, আর আমি জানি আমার অন্তরও আমাকে অনেক ভালোবাসে। কে কে বলেছে যে আমি তোমাকে ভালোবাসি? সব কথা মুখে বলতে হয় না, আমিও কিছু বুঝি। এটা শুনে অন্তর ফোনটা কেটে দিল। অন্তরের কিছুই ভালো লাগছে না। এদিকে আনিকা কান্না করছে। অন্তর কি করবে কিছুই বুঝতে পারছে না। অন্তর ভাবছে সে তার বাবা মার সাথে কথা বলবে, কিন্তু তার মা বাবার সাথে সে কিভাবে কথা বলবে? তার মা বাবা তো অনেকদিন আগেই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অন্তরের মাথায় কিছুই আসছে না। অন্তর একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো। কিছুক্ষণ পর ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লো। কিন্তু আনিকার তো চোখে ঘুম নেই, সে শুধু কান্না করেই যাচ্ছে। আনিকার বাবা তার কান্নার আওয়াজ শুনিয়ে তার কাছে গেল। কি হয়েছে রে মা? আমাকে বল কি হয়েছে? কি করেছে অন্তর? তোর সাথে কি কোনো খারাপ ব্যবহার করেছে? না বাবা, আমি অন্তরকে ভালোবাসি, কিন্তু ও আমাকে দূরে ঠেলে দিচ্ছে। ও এই ব্যাপার? আচ্ছা, আমি অন্তরের সাথে কথা বলবো এই ব্যাপারে। সত্যি বাবা? হুম, 3 সত্যি। আই লাভ ইউ বাবা। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো। আনিকার বাবা এটা বলে চলে গেলেন। আনিকার বাবা চিন্তায় পড়ে গেলেন। অন্তর এক কথার মানুষ, সে কি শুনবে তার কথা? চিন্তায় এবার ঘুম হারাম হয়ে গেল তার। পরের দিন সকালে অন্তর চা খাচ্ছে চায়ের দোকানে বসে। এমন সময় আনিকার বাবার আগমন। অন্তর, এদিকে শোনো একটু। জি আঙ্কেল, কিছু বলবেন? কিছু বলার ছিল। জি আঙ্কেল, বলেন কি কথা? অন্তর, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? আরে আঙ্কেল, কি বলেন এগুলো? আমার মতো একটা বখাটে কি দিতে পারে আপনাকে? তারপরে বলেন কি দিতে পারি আপনাকে। অন্তর, আমি অনিকার জন্য তোমাকে ভিক্ষে চাই, প্লিজ না করো না। তুমি না করলে মেয়েটা আমার শেষ হয়ে যাবে, সে নিজেকে শেষ করে ফেলবে। আঙ্কেল, আনিকা আমার অতীতের সম্পর্কে তো কিছুই জানে না। আঙ্কেল, আমি আনিকাকে ঠকাতে চাই না, আর তাই আমি আনিকার থেকে দূরে থাকার চেষ্টা করছি। আর সত্য কখনো চাপা থাকে না। আনিকা কোনো না কোনো দিন ঠিকই জানবে আমার অতীতের ব্যাপারে, কিন্তু সেদিনকে আনিকা ভালোবাসবে আমাকে? অন্তর, তোমার কাছে হাত জোর করে বলছি বাবা। কি করছেন আঙ্কেল? ছোটদের সামনে কখনো এমন করতে নেই। আমি আনিকাকে সব বুঝিয়ে বলবো, আপনি চিন্তা করেন না। এরপর তারা আরো কিছুক্ষণ কথা বলে। এরপর আনিকার বাবা সেখান থেকে চলে যায়। অন্তর আনিকাকে ফোন করে বিকেলে নদীর পাড়ে আসতে বলে। তারপর অন্তর সেখান থেকে চলে যায়। বিকেল 5টা। অন্তর নদীর পাড়ে বসে কি যেন ভাবছে। গভীর চিন্তায় নিমগ্ন অন্তর। এমন সময় অন্তরের কাঁধে কার যেন হাতের স্পর্শ অনুভব করলো। পেছনে তাকিয়ে দেখে আনিকা। মেয়েটার চোখ দুটো লাল হয়ে আছে। অনেক কান্না করেছে হয়তো রাতে। অন্তর মনে মনে অনেক ব্যথিত হলো। কেমন আছো আনিকা? তুমি জানো না আমি কেমন আছি। আনিকা, আমি অনেক দুঃখিত তোমাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু আনিকা, আমার কাছে ছাড়া কোনো উপায় জানা ছিল না। আনিকা, তুমি আমার ব্যাপারে অনেক কিছুই জানো না।
যেগুলো জানলে হয়তো আমার প্রতি যে ভালোবাসা তোমার জন্মেছে সেটা মুহূর্তের মধ্যেই ঘৃণায় পরিণত হয়ে যাবে। কি বলতে চাও তুমি অন্তর? এরপর অন্তর বলতে শুরু করলো, আনিকা, আমার একটা অতীত আছে। সে অতীতের অন্তরের সাথে এখনকার অন্তরের কোনো সম্পর্ক নেই। সে অন্তর ছিল সবার ভালোবাসার, আর এই অন্তর হলো সবার ঘৃণার। সে অন্তর ছিল বাবা মায়ের অনেক আদরের সন্তান, আর এই অন্তর হলো মা বাবার সব থেকে ঘৃণার অন্তর। জানো আনিকা, আমার মা বাবার আমি একমাত্র সন্তান, কিন্তু আজ 5-5টা বছর তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। অনেক চেষ্টা করেছি আমি মায়ের সাথে কথা বলতে, কিন্তু না, আমার সেই সৌভাগ্যটার হয়নি। অনেক চেষ্টা করেছিলাম বাবার মুখে সেই ভালোবাসার ডাক নামটা শুনতে, কিন্তু পারিনি আমি। অন্তর কাছে আর তার কথা আটকে যাচ্ছে। কিছুক্ষণ পর অন্তর আবার বলতে শুরু করলো, জানো আনিকা, আমি যখন অনার্সে পড়ি তখন একটা মেয়ের সাথে পরিচিত হয় আমাদের পরিচয়টা ছিল অনেক কাকতালীয়। মেয়েটার নাম ছিল আফরোজা মিলি। আমাদের পরিচয় হয় একদিন রাতে। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছে, আর আমি আমার নানুর বাসা থেকে বাইকে চড়ে বাসায় আসছি। এমন সময় একটা মেয়ে হাত নাড়িয়ে আমাকে দাঁড়াতে বলল। কি ব্যাপার, এভাবে দাঁড় করালেন কেন? এই ঝুম বৃষ্টিতে কেউ এমনিতেই কাউকে দাঁড় করায়? হ্যাঁ, তাও তো ঠিক। তো আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমাকে একটু সামনেই জায়গায় নামিয়ে দেবেন প্লিজ। জি, আমিও ওইদিকে যাচ্ছি, উঠুন। ধন্যবাদ। অন্তর তাকে নিয়ে চলতে লাগলো। কেউ কোনো কথা বলছে না। এমন সময় মেয়েটা অন্তরকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম অন্তর, আপনার? আমার নাম আফরোজা। তো কোথায় থেকে আসছেন আপনি? এই তো নানুর বাসায় থেকে। আপনি? আমি একটু আন্টির বাসায় গিয়েছিলাম, কিন্তু ফিরতে দেরি হয়ে গেল। এমন সময় বিজলি অনেক জোরে গর্জন করে উঠল, আর আফরোজা অনেককে জড়িয়ে ধরে। ও চমকে উঠেছিল, কিন্তু মনের মাঝে এক অজানা ভালো লাগা কাজ করছিল। এখনো সেই অনুভূতি সে অনুভব করে, তবে অনেক খেয়াল করলো আফরোজা এখনো তাকে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পর আফরোজার বাসার সামনে পৌঁছালো। এখনো আফরোজা তাকে জড়িয়ে ধরে আছে। তা দেখে সে ওকে বলল, জি, এবার তো একটু ছাড়ুন। ও সরি। আফরোজা কিছুটা লজ্জা নিয়ে নেমে গেল। তারপর অনেক বাসায় চলে গেল, কিন্তু তার কেন যেন খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল তার মনের মানুষকে সে খুঁজে পেয়েছে। তবে পরের দিন এইসব মন থেকে মুছে ফেলল। কিন্তু হঠাৎ একদিন আমি কোথায় যেন যাচ্ছিল, এমন সময় লক্ষ্য করলো আফরোজা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সে ওকে দেখে নিজে থেকেই ওর কাছে গেল। কেমন আছেন আফরোজা? জি, কে আপনি? আসলে মাথায় হেলমেট থাকায় আফরোজা সেদিন অনেককে খেয়াল করেনি। এরপর অনেক বলল, ওই যে সেদিন বাইক বৃষ্টি। অনেকের এমন কথা শুনেই আফরোজা বুঝতে পেরে গেল সে অন্তর। সাথে সাথে মেয়েটা লজ্জায় লাল হয়ে গেল। সেদিনের অনুভূতিটা কিন্তু আজও ভুলতে পারেনি, তার প্রথম অনুভূতি। কিছুক্ষণ দুজনের নীরবতা পালনের পর অনেক নীরবতা ভেঙে পড়ল। তো কোথায় যাচ্ছেন? এই তো একটু কলেজে যাব। চলুন, আমি ওইদিকেই যাব। ধন্যবাদ, আমি অন্য কোনো গাড়িতে যেতে পারবো। আরে চলুন তো। এরপর অনেক জোর করে তখন সে বাইকে ওঠে। তারপর আফরোজার সাথে গল্প করতে করতে যেতে লাগলো। তো আপনি কোন ইয়ারে পড়েন? অনার্স প্রথম বর্ষ। আর আপনি? আমিও। আচ্ছা, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? না। গুড। এই তো আপনার কলেজে চলে এসেছে। এরপর আফরোজা আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেল। আমি সেই প্রথম দিনে আফরোজার প্রেমে পড়ে যাই। আমি ইচ্ছা করে প্রতিদিন ওর বাসার সামনে দিয়ে যেতাম, শুধু ওকে একটিবার দেখার জন্য। আর মাঝে মাঝে ওকে কলেজেও দিয়ে আসতাম। ও যেতে চাইতো না, কিন্তু আমি জোর করে নিয়ে যেতাম। এভাবে ওর সাথে আমার পরিচয়, ভালো বন্ধুত্ব হয়ে যায়। একসময় আমি ওকে প্রপোজ করে ফেলি, কিন্তু আফরোজা না করে দেয়। তারপর থেকে আমি আর আফরোজার সাথে তেমন দেখা করতাম না। সে হয়তো চাইতো আমি তাকে আরেকটিবার বলি, আফরোজা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার সাথে আমার বাকিটা জীবন কাটাতে চাই। তুমি কি আমার আপন হবে? কিন্তু আমি আর আফরোজাকে এসব কথা বলি না। এইভাবে কেটে গেল আরও 5 দিন। এমনই একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার সামনে একটি মেয়ে বসে আছে। মেয়েটি পিছনে ঘুরে বসে আছে, তাই আমি ঠিক করে দেখতে পারছি না মেয়েটাকে। এরপর আমি মেয়েটিকে দেখে বললাম, এই কে আপনি? আমি কে, তাই না? এটা বলে আফরোজা আমার একটা কান ধরলো। আমি তার এমন ব্যবহার দেখে অনেকটা অবাক হলাম। এরপর আফরোজা আবার বলল, এই কুত্তা, তুই আমার সাথে আর দেখা করিস না কেন?
আমি তোমাকে হয়েছে আমি তোমার সাথে দেখা করব। কে হোস তাই না? চল আমার সাথে, দেখাচ্ছি তুই কে হোস আমার। এরপর আফরোজা আমাকে টানতে টানতে বাহিরে নিয়ে আসলো আর আমার আম্মুকে বলল, আন্টি আমরা একটু আসছি। এই বলে আমাকে এক প্রকার টানতে টানতেই কোথায় যেন নিয়ে যাচ্ছে আফরোজা। কিছু দূর যাওয়ার পর আমি তো পুরাই অবাক। আরে এটা তো কাজী অফিস, এখানে আমরা কি করব? ভিতরে গেলে বুঝতে পারবে কি করব। এরপর আফরোজা আমাকে ভিতরে নিয়ে যায় আর আমরা দুজনে বিয়ে করে ফেলি। তারপর বাসায় আসি। আফরোজাকে আমার মা বাবা খুব পছন্দ করত, তাই তারাও আমাদের বিয়েটা মেনে নিল। এরপর থেকে শুরু হয় আমাদের নতুন এক জীবন। খুব সুখে শান্তিতে চলছিল আমাদের সুখের সংসার, কিন্তু সবচেয়ে বেশি স্থায়ী হয় না, সেটা আমি হয়তো ভুলেই গিয়েছিলাম। বিয়ের 1 বছর পর আমরা কক্সবাজার ঘুরতে যাই। সেখানে গিয়ে আফরোজা বুঝতে পারে সে প্রেগনেন্ট। সে যখন আমাকে এটা বলে আমি তো খুশিতে আত্মহারা হয়ে যাই। আমি সাথে সাথেই মা বাবাকে ফোন করে খুশির খবরটা জানাই। মা বাবাও অনেক খুশি হয় এই খবরটা শুনে। কিন্তু সেদিন রাতে ঘটে যায় আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর ঘটনা। সেদিন রাত 8টার দিকে আফরোজার প্রচুর মাথা ব্যথা শুরু হয়। আমি তার জন্য ওষুধ আনতে যাই। ফিরে এসে দেখি আফরোজা রুমে নেই। আমি পাগলের মতো আফরোজাকে খুঁজতে লাগি, কিন্তু কোথাও আমি আমার আফরোজাকে খুঁজে পাচ্ছিলাম না। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এমন সময় দেখি অনেক দূর থেকে কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিতে লাগলো। আমার আর বুঝতে বাকি রইল না সেটা আফরোজা। আমি সেখানে দৌড়ে চলে যাই, কিন্তু ততক্ষণে ওরা আমার আফরোজাকে শেষ করে ফেলে। তারা সবাই মিলে আমার আফরোজাকে গ্যাং রেপ করে। আমি সেখানে যাওয়ার আগে তারা আমার কলিজা আফরোজাকে দুনিয়া থেকে বিদায় করে নেয়। আনিকা, আমি সেদিন আমার আফরোজাকে বাঁচাতে পারিনি। আনিকা, আমার কলিজাটা অনেক চিৎকার করেছিল, ওদের কাছে হাত জোর করেছিল, কিন্তু তারা আমার কলিজার কোনো কথাই শোনেনি। তারা আর আফরোজাকে বাঁচতে দিল না। তাদের শত্রু ছিলাম আমি, কিন্তু তারা আমার আফরোজাকে মেরে ফেললো। ওরা আমাকে মারতে পারতো, কিন্তু কান্না করতে করতে বলছে। অন্তর কান্না করতে করতে আর কথাই বলতে পারছে না। অন্তর আর কোনো কথা বলতে পারছে না, বুকটা ফেটে যাচ্ছে কান্নায়। এবার অন্তরের কথাগুলো শুনে আনিকাও কেঁদে দিল। আনিকা তার কান্নাকে থামাতে পারছে না। কিছুক্ষণ পর অন্তর আবার বলতে শুরু করলো, জানো আনিকা, আফরোজা অনেক ভালো ছিল। সে আমার মা বাবার অনেক আদরের ছিল। আফরোজার কেউ ছিল না, তাই সে আমার মা বাবাকে তার নিজের মা বাবা মনে করত। সে একাই পুরো বাড়ি গুছিয়ে রাখতো। অন্তর পাগলের মতো কান্না করছে। আনিকা কিছু না বুঝে নিজের ওড়না দিয়ে অন্তরের চোখের পানি মুছে দিল। আনিকা ভাবছে এত কষ্ট নিয়ে একটা মানুষ কিভাবে আছে। অন্তর আবার স্বাভাবিক হয়ে বলতে শুরু করলো, তারপর আমি বাসায় চলে আসি। অনেক কিছু মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করে। বাসায় যাওয়ার পর কলিং বেল বাজাতেই মা মিষ্টির প্যাকেট নিয়ে আমার সামনে আসে, কিন্তু আফরোজাকে মা না দেখতে পেয়ে আমাকে জিজ্ঞেস করে আফরোজা কোথায়। আনিকা, আমি তখন কোনো উত্তর দিতে পারিনি। আমি সেদিন বোবা হয়ে গিয়েছিলাম। আমি মা বাবাকে বলতে পারিনি মা আফরোজা আর নেই। আমি কিছু না বলে বাসা থেকে বের হয়ে আসি। আমার মা বুঝতে পারে কিছু একটা হয়েছে। আমি পরে মাকে সব কিছু খুলে বলি। সেদিন আমার মা বাবা আমাকে বাসা থেকে বের করে দেয়, কারণ সব দোষ আমার ছিল। আমি ওদের শত্রু ছিলাম, কিন্তু ওরা আমাকে না মেরে আমার কলিজাকে মেরে ফেলেছে। তারপর থেকে আমি আর কোনোদিন বাসায় যাইনি। হয়ে গেছি একটা বখাটে ছেলে। সবার চোখে হয়ে যায় ক্রিমিনাল। আমি পরে তাদের সবাইকে খুন করি যারা আমার কলিজাকে মেরে ফেলেছে। তারপর আমাকে জেলেও যেতে হয়েছে। অন্তর পাগলের মতো কান্না করছে, সাথে আনিকাও কাঁদছে। আনিকা বুঝতে পারছে না সে কি করবে। কিছুক্ষণ পর আনিকা সেখান থেকে চলে যায়। অন্তর আনিকার চলে যাওয়া দেখে ভাবছে। অন্তর আরো কিছুক্ষণ নদীর পাড়ে থেকে একটু মনটাকে হালকা করে বাসায় চলে যায়। পরের দিন সকালে আনিকা অন্তরকে কল করে। অন্তর আনিকার নাম্বার থেকে কল আসা দেখে অনেকটা অবাক হয়ে যায়। এরপর অন্তর কলটা রিসিভ করলো। অন্তর কোথায় আছো? নদীর পাড়ে আসতে পারবে একটু প্লিজ? কেন? আরে আসো না অন্তর, প্লিজ, না করো না। আচ্ছা, আসতেছি। এরপর অন্তর ফ্রেশ হয়ে চলে গেল নদীর পাড়ে। সেখানে গিয়ে দেখে একটা নীল পরী, মানে আনিকা নীল শাড়ি পরে আছে। অন্তর পিছন থেকে কাশি দিল। ও এসেছো তুমি? হুম। অন্তর একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। অন্তর, আমি কি তোমার আফরোজা হতে পারি? হতে পারি কি তোমার সুখ দুঃখ কষ্টের সাথী? আনিকা, তুমি জানো আমি একটা বখাটে, তারপরেও। অন্তর কিছু বলার আগে আনিকা একটা কিস করে দিল অন্তরের ঠোঁটে। আমি এই বখাটেকেই চাই। এরপর অন্তরকে জড়িয়ে ধরে আনিকা বলল, প্লিজ অন্তর, তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। অন্তরের অজান্তেই তার হাত জোড়া আনিকাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর আনিকা বলে, অন্তর, আমি তোমাকে তোমার বাবা মার কাছে ফিরিয়ে নিয়ে যাব, প্রমিস। অন্তর এটা শুনে অনেক খুশি হলো। অন্তর ভাবছে কেউ একজন তো তাকে বুঝিয়েছে।
এরপর আনিকাকে নিয়ে নতুন জীবন শুরু করে দেয় অন্তর। যদিও অন্তর জানে না তার নতুন যাত্রা কেমন হবে, তবে সে হয়তো এক চিলতে সুখের খোঁজে আনিকাকে আপন করে নেয়।